নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, ছোট মামা। প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের নতুন গল্প, ছোট মামা। প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য অবশ্যই গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি তোর, তুই শিগগিরই বাথরুমে যা। কেন মামা? বলছি বাথরুমে যা। হাঁটু দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে মন্দিরার। বুঝতে পারেনি হয়তো পিরিয়ড হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। এ মাসে ডেট তো এখন নয়। কিরে মন্দিরা, যা বাথরুমে যা। মামা তুমি অমন করছো কেন? তোমার শরীর খারাপ করছে? আমার গায়ে হাত দিস না এখন, যা বাথরুমে যা। মন্দিরা মামার কথা শুনে বাথরুমে যায় এবং নিজেই লজ্জায় পড়ে যায়। ছি, মামা দেখে ফেললো। নিজেকে সম্পূর্ণ পরিষ্কার করে যখন সে আবার বসতে আসে মামার ঘরে, তখন দেখে মামা সোফায় বসে রয়েছে হেলান দিয়ে। মামার গায়ে হাত দিতেই মামা কেঁপে ওঠে। তুই কখন এলি? বাবা, এমন করলে যেন কোনো ডাইনি দেখে ফেলেছ। আসলে বুঝতে পারিনি গো মামা, কয়েক মাস ধরে এরকম। থাক, মেয়েদের ওই অসুবিধাটা হবেই, তাই বলে তুই সতর্ক থাকবি না মা? তা হয়? শোন, এই কদিন আর ভারী কাজ তোর করতে হবে না, আর স্কুলেও না হয় যেতে হবে না কদিন, ঠিক আছে? আমি কথা বলে নেব খনি স্কুলের দিদিমণির সাথে। ঠিক আছে মামা, আজ না তোমার কাছে গল্প শুনতে ইচ্ছে করছে, বলবে? গল্প? হ্যাঁ মামা, গল্প শুনবো। পাশের ঘর থেকে বাদ বাকি সাগরেদ অর্থাৎ অন্যান্য ভাই বোনগুলো চলে আসে। কতদিন গল্প শুনি না। হ্যাঁ রে, আজকের টপিকটা কি? শোন না, আজ আমার পিরিয়ড হয়ে গেছে তাড়াতাড়ি। আমি বুঝতে পারিনি রক্ত পড়ছিল টপ টপ করে, আমি তাও বুঝতে পারিনি। মামা হট করে বলে টয়লেটে যেতে, গিয়েই দেখি। ওসব কথা এখন থাক। কি হয়েছে জানিস? মামা আমাকে দেখে কি বলে? কি? মামা এমন করে আমি ধরতেই ভয় পেয়েছে, মনে হলো যেন কোনো ডাইনিকে দেখেছে। একেবারে হাসতে থাকে মন্দিরা সহ বাদবাকি ভাই বোনেরা। তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর ছোট মামা। ও মামা, বলো, আমার দেখে কি তোমার ডাইনি মনে হয়েছিল, নাকি রক্ত দেখলেই অমন মনে হয়? কিছুক্ষণ চুপ করে ছোট মামা তাকিয়ে থেকে বলে, ডাইনির গল্প শুনবি? ডাইনি এখনো আছে, আমরা যেখানে থাকতাম ওইখানে। সত্যি? এই বস বস বস, হাজার পড়ে লাভ নেই, বস শিগগিরি। মামা শুরু করো। কই গো? আরে শ্যামলের মা, সকাল সকাল এত গয়না নিয়ে বসেছ যে, সবই কি সোনার? আরে দিদি, তুমিও যা বলো। দুর্মূল্যের বাজারে ক্ষমতা কোথায় অত সোনার গয়না কিনবো? তাই দেখি সবই সূর্যের আলোয় চকচক করছে। সোনা নয় তো কি ইমিটেশন নাকি? নাকি আমায় বলতে ভয় পাচ্ছ? পাছে কথাটা সাত কান হয় আর তোমার ঘরে চোর এসে চুরি করে। শালে বাবলুর মা, আমার বাবা অত টাকা পয়সা নেই। বিয়ের সময় বাবা ওই একখানাই হার দিয়েছিল, সযত্নে সিন্ধুকে তুলে রেখেছি। এ তো সব জল করা গয়না, সোনার জল।
কি সোনার জল করা গয়না অত চকচক করে কেমন করে? ও তো কদিন ব্যবহার করার পরই রং চটে যাবার কথা। ভালো সোনা তো, তাই আর কি। ও দেখি, বাহ, এই হারখানি তো খুব সুন্দর। এও বুঝি জল করা? ও না না, এ জল করা নয়, হে তোমার ভাই গড়ে দিয়েছে। ও, আমার ভাই মানে শ্যামলের বাবা? কবে দিলে? হে, দিন 15 হলো, বিবাহ বার্ষিকী ছিল তো তাই। বাবা, আমি বাপু ভুলেই গিয়েছি কবে বিয়ে হয়ে এ বাড়িতে পা রেখেছিলুম, আর কবে যে আমার বাপ মা ওই বরের হাতে সিঁতির সিঁদুরের নামে আমাকে জমের দক্ষিণ দূরে পাঠিয়েছিল। 8টা ছেলেপুলে বিয়েছি, এরপরে কি আর মনে থাকে কবে আমার বিয়ে হয়েছিল? বলিহারি তোমার সত্যি। ও দিদি, একটু বসো, ওই ভাত চড়িয়ে এসেছিলাম, বোধহয় ফ্যান পড়ছে, কেমন গন্ধ বেরোচ্ছে না, পোড়া পোড়া। হ্যাঁ, ও গন্ধ তোমার রান্নাঘর থেকে আসছে। হ্যাঁ, আমি তো ভাবলাম ও দিক পানে কারো বাড়ি। যাও যাও, দেখছি আমি। ও দিদি, একটু বসো এখানে, বুঝলে? গয়নাগাটিগুলো বার করেছি সিন্দুক থেকে, একটু পরিষ্কার করে রাখি। পড়তে পারি না ঠিকই, তবে দেখতে তো দোষ নেই। তা ঠিক, মেয়ে মানুষের গয়না আর শাড়ি এই দুটো না থাকলে কি আর চলে ভাই? তা তোমার আছে কিন্তু অনেক, সে জল করাই হোক আর যেমনই হোক না কেন। বাবলুর মা চুপ করে বসে রয়েছে। শীতল পাটি পাতা, উঠোনটা টাটকা গোবর দিয়ে লেপা। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে গ্রাম্য বধূরা বৃহস্পতিবার দিন সবাই উঠোন লেপে। শুধু লেপেই না, সেখানে আবার বিভিন্ন রকমের আলপনাও আঁকে। শ্যামলের মা গোটা উঠোনটা ভোরবেলা লেপে পুছে পরিষ্কার করেছে। আজ আবার বৃহস্পতিবার, ঘট পাতার দিন, ভালো করে আলতা সিঁদুর পরতে হবে। গ্রামের 5 জন এওকে বলতে হবে বিকেলে পাঁচালি পড়ার কথা আছে তো। সবাই এখানে সবার সুখে দুঃখে একসাথেই থাকে। বাবলুর মা শ্যামলের মা পাশাপাশি 2 বাড়ি। হাঁটায় চলায় ওঠায় বসায় সব সময় 2 জনের রঙ্গ রসিকতা আর কথা চলেই যায় অনবরত। এখন সকালবেলা, বাড়ির ছেলেপুলে সব নিয়ে খেয়ে স্কুলে গিয়েছে, বাড়ির বেটা ছেলেরাও যে যার কাজে। বৌজিরা এখন ঘরের কাজ সেরে যতটুকু সময় পায় ঘরের এদিক ওদিক পরিষ্কার করা, না হয় 2টো শাক পাতা তুলে আনা, এই আর কি। খুব বেশি হলে কুটকচালি, ওই পরনিন্দা পরচর্চা। বাবলুর মা শ্যামলের মার আজ পর্যন্ত ঝগড়া অশান্তি বাঁধেনি কোনো দিনও। শ্যামলের মায়ের গয়নাগুলো নিয়ে বাবলুর মা দেখছে, কত সুন্দর সুন্দর এক একটা গয়না। বলে দেখি সব জল করা। মিছে কথা, এইটুকু ঘরে এত গয়না থাকে, ওটাই হলো ভয়ের ব্যাপার। শ্যামলের মায়ের আবার 4টি ছেলে পুলে, 2টি মেয়ে 2টি ছেলে, সকলেই বেশ বড় হয়েছে। বড় ছেলেটা বেশি দূর পড়াশোনা করতে পারলো না, ওই তো ক্লাস 4 পর্যন্তই। বাপের সাথে কাজে লাগিয়ে দিয়েছে তাকে, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আর যেই দিন যুগালির কাজ পায় ওই দিন করে, ভালোই ইনকাম হয়। বাদবাকি 3 ছেলে মেয়ের মধ্যে সব থেকে ছোটটি হলো সরস্বতী, পড়াশোনায় খুবই ভালো, ওরই মন আছে। আর ওর থেকে বড়টি লক্ষ্মী, সে আবার সেলাইয়ের কাজ খুব ভালো করতে পারে, মাকে 2-4 পয়সা সাহায্যও করে সপ্তাহ আনতে। এর ব্লাউজটা, ওর সায়াটা, কারো কাপড়টা আবার শীতের মরশুমে কাঁথা সেলাইয়ের কাজ করে। মেয়েদো ছেলেটা সে হয়েছে জম্মের শেয়ানা, কি করে লোকেরটা মেরে খেতে হয়, কিভাবে যে শিখলো তা কে জানে। সঙ্গদোষে রঙ্গ আর কি, লটারি খেলা তার অভ্যেস। বাবার পকেট মেরে, না হয় মায়ের কাছ থেকে ঝেড়ে, যেভাবেই হোক অন্তত
মাসে 2-3টে করে লটারি সে কাটেই কাটে। ফার্স্ট প্রাইজ না হোক, সেকেন্ড প্রাইজ হয়েই যায়, প্রায় 600-700 টাকা। যদিও সেই টাকা ধরে রাখতে পারলে সে না, বাপের হাতে এসে সামান্য কয়েকশোই জোটে, বাকি টাকা সে আবার জুয়া খেলার কাজে লাগায়। এই ছেলের জন্যই যত ভয়, আর এই ছেলের নামেই নাম হয়েছে ওনার, শ্যামলের মা। কই গো, হলো? আমার যে আবার ঘর যেতে হবে, রান্না করতে হবে তো। এই তো হয়ে গেছে গো দিদি, তুমি একটু বসলে বলে রেহাই। আসলে এই গয়নাগাটিগুলো সব 2 মেয়েকে ভাগ করে দেব, কিছু ছেলের বউয়ের জন্য রাখবো, তাই। আচ্ছা শ্যামলের মা, সত্যি করে বলো দেখি ভাই, এ গয়নাগুলো সবই কি তোমার জল করা নাকি সোনারও আছে? সত্যি কথা কাকে বলবো দিদি, ঘরের মধ্যেই ছেলেখানাই আমার চোর। এই তো কদিন আগেই একজোড়া সোনার কানের লুকিয়ে রেখেছিলাম আমার ভাড়ার ঘরে চালের বস্তার মধ্যে। চাল নিতে গিয়ে দেখি একখানা নেই। কাকে আর ধরি? আমার মেজো ছেলেরই কাজ আমি খুব ভালো করেই জানি। টাকা পয়সা নেই, হয়তো বেচে বুচে খেয়ে নিয়েছে। বলো কি, আরেকখানা কোথায় গেল? আরেকখানা ভাঙিয়ে নিয়েছি, নিয়ে একজোড়া শাখা বাঁধাবো ঠিক করেছি। ও তো এখনো দেরি আছে, ওর বাবা দিয়ে এসেছে সোনার দোকানে। হাঁপ ছেড়ে বাঁচলো বাবলুর মা, বলল, বাবা তাহলে সব সোনার জল করা বলাটাই বুদ্ধিমানের কাজ গো শ্যামলের মা। তোমার রান্না হয়ে গেল নাকি? না গো দিদি, ভাত হলো, পুঁটি মাছ এনেছে কতগুলো, ওই ছাড়িয়ে ছুড়িয়ে পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি করব। সকালে 2টি সিদ্ধ ভাত করেছিলাম, তার মধ্যে কিছুটা সিদ্ধ আর শাক ভাজা রয়েছে, ওই দিয়েই দুপুরে খেয়ে নেব 2 জনে। মেজো ছেলেটা আসবে, বড়টা তো ওই বাপের সাথেই, একটু পরেই চলে আসবে। মেয়ে দুটোর মধ্যে তো তুমি জানোই আমার ছোটটিই পড়াশোনা করে, আর লক্ষ্মী সে তো সেলাই শিখতে গিয়েছে। যাই বলো, আমারগুলোর থেকে তোমারগুলো অনেক ভালো। তোমার মেজোটা এখন হয়তো এমন, বড় হয়ে আমার কথা মিলিয়ে নিও, ওই ছেলেই সব থেকে ভালো হবে, দেখো তাই যেন হয় গো। এখন বয়স অল্প, বেঁচে আছি, ক্ষমা করে দিচ্ছি, এরপরে তো আর ক্ষমাও করা যাবে না। যাই তবে, আমি এখন উঠি। হ্যাঁ, আমার বাবা এক জায়গায় বসে থাকতে গেলে মাজা কোমর ব্যথায় শেষ হয়ে যায়। আসি ভাই, তুমি এসব গুটিয়ে গাটিয়ে সরিয়ে রেখো, কিন্তু দিনকাল ভালো না, কার কখন নজর পড়ে যাবে। তার উপরে তোমার এত গয়না নিয়ে তুমি বসেছো, 1-2টো হাপিস হলেও তো তোমার বোঝার উপায় নেই। না গো দিদি। এইবার শ্যামলীর মা আঁচলের ভেতর থেকে একটা কাগজ বের করলেন, বললেন, এতে আমার সরস্বতী সব গয়নার নাম লিখে রেখেছে, এখন আমি সব পড়ে পড়ে মিলিয়ে মিলিয়ে দেখব। হোমা, বলো কি? হ্যাঁ, যেদিন থেকে আমার শ্যামলের অরম চোরবিদ্যা ধরা পড়েছে সেই দিন থেকেই বড় মেয়ে আমায় পই পই করে বলেছে, মা গয়নাগাটি যখনই বের করবে তখনই গুনে রাখবে, না হলে কিন্তু এক এক করে তোমার সব যাবে, এ কথা তুমি মিলিয়ে নিও। বাবলুর মা ঢোক গিলল, বলল, আমি যাই, ছাগলগুলোকে মাঠে দিয়ে এসেছি, ওগুলোকে আবার নিয়ে আসতে হবে, নালে কখন থেকে ডাকাডাকি করবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যাও, আমি একটু মুছে টুচে মিলিয়ে টিলিয়ে তারপরে উঠবো। পুঁটি মাছ কটা ছাড়িয়ে চচ্চড়ি করে স্নান করতে হবে, বিকালে ঘট পাতবো গো দিদি, এসো কিন্তু। ওই পাঁচালি পড়বো, শুনো, আজ পাঁচালি আমার মেয়ে পড়বে। বাবলুর মা উঠে গেল। মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি, সামনে মাটির রাস্তা, চারিদিকে গাছ গাছালিতে পরিপূর্ণ। চূর্ণী নদীর পাড় দেখা যায়। দুপুর গড়াতেই গ্রামের মেয়ে বউরা সকলে নদীর পাড়ে এসে উপস্থিত। নাকে নোলক দুলিয়ে সবাই নিজের ঘর সংসারের গল্প করে, কেউ কেউ তো আবার রসিকতা করতেও ছাড়ে না। ও কি রেলো, ন্যাংটো হয়ে জলে নামছিস কেন? তা কি হয়েছে, এখন বুঝি কোনো বেটা চলে আসবে? সব তো গিয়েছে কাজে, একটু ভালো করে গতরটা পরিষ্কার করে নি। ও দিদি, শুনেছি গরম ছাই দিয়ে নাকি লোম পরিষ্কার করা যায়, জানো? মরণ,
বয়স হয়ে গেল কত, এখন কিনা লোম পরিষ্কারের জন্য মরবো না গো দিদি। আমার বর বলেছে লোম পরিষ্কার করলে নাকি আরো সুবিধে হয় ওইসব করতে। বলে সে কি হাসির রোল। বাবলুর মা কাঁখে কলসি নিয়ে পাঁচা দুলিয়ে দুলিয়ে এগিয়ে আসছে। তিনিও এবার স্নান করবেন। কই দেখি, সব দেখি, তোদের যত ঢঙের মারা কথা। অল্প বয়সে পোঁত পাকা হলে যা হয়। সর, আমাকে চান করতে দে। উমা কাকি, তোর গলায় ওটা কি গো? কোথায় আবার? ওই যে গলায় পড়েছ, সোনা মনে হচ্ছে, চকচক করছে। হ্যাঁ, কবে গড়ালে গো কাকি? হ্যাঁ গো কাকি, তুমি তো এদিক পানে নাইতে আসো না। তুমি তো ওই লাইব্রেরির পানে যে নদীর ঘাট পড়েছে সেখানে যাও। এত দূর এলে কি করতে? এ বুঝি তোর বাপের জায়গা? রাগের চোটে কথাটা বলল বাবলুর মা। আমার যেখানে খুশি সেখানে আমি নাইতে যাব, তাতে তোর বাপের কি? হ্যাঁ? কথাটা বলেই চুপ হয়ে গেলেন। ওইদিকে পাঁচুর বউটা ওনার দিকে তখনও তাকিয়ে। কি যেন বলছিলে বউ? এই হার? এই হার আমাকে আমার বাবলু গড়িয়ে দিয়েছে। নতুন কাজ পেয়েছে না, পড়াশোনা করে, তাই ওই টাকা জমিয়ে জমিয়ে ওই যে টিউশনি করে, তা দিয়েই। বলো কি গো কাকি, টিউশনি করে এত টাকা হলো ছেলের যে বছর ঘুরতে না ঘুরতেই তোমাকে সোনার হার গড়িয়ে দিল? বাবা রে বাবা, আমরা তো বাপু অমন পাই না। পাবি কি করে লো? তোরা গোছাতে পারিস না জমাতে পারিস? সর দেখি, আমি এখন চান করব। সর। বাবলুর মার সাথে কথায় কেউ পেরে ওঠে না। তবে ওনার যে হাত সাফাই করা স্বভাব আছে এইটা গ্রামের প্রত্যেকটি মানুষ জানে। কিন্তু বড্ড মুখোরা, আর মুখ থেকে সব সময় মানুষের প্রতি সাপ সাপন্ত বেরিয়েই যায়। এই তো কিছুদিন আগেই কাহার বাড়ি থেকে যেন একটা কলসি চুরি হয়ে গিয়েছিল, একেবারে খাঁটি কাঁসার। সেই বাড়ির লোকজন তো রীতিমতো কান্নাকাটি। বাড়ির বেটা ছেলেরা এসে বাবলুর মাকেই সরাসরি ধরলে, বললে, বাবলু, তোর বাড়ি থেকে কলসিটা বার করে দে। ওটা আমার শ্বশুর মশাইয়ের দেওয়া কলসি, আজকের না, সেই জমিদার আমলের, ব্রিটিশ আমলের, তখনকার খাঁটি জিনিস, বাজারের অনেক দাম। আমার বউ কান্নাকাটি করে খাওয়া দাওয়া উচ্ছন্নে দিয়েছে। তোর মাকে চুপচাপ বার করতে বল। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কাকা? কি ভিত্তিতে আমার মাকে তোমরা চোর সাব্যস্ত করছো? প্রমাণ আছে বলেই তো বলছি। কদিন ধরে তোর মাই আমার বউয়ের কাছে গিয়ে গপ্প সপ্প করেছে, ওটা বসা করেছে। কই, পাড়ার আর কোনো বউয়ের নাম তো তোর কাকি একবারও বললো না, সরাসরি তোর মার কথা বলল। তোর মায়ের যে হাত সাফাই করা স্বভাব আছে সে তো আমরা সকলেই জানি। চুপচাপ বার করে দে, নালে কিন্তু থানা পুলিশ হবে। অমন পাপ, অমন পাপের কথা তো? হো পাপ, ও পাপ তোমাদের জীব দিয়ে খসে পড়বে, দেখো। মুখ দিয়ে রক্ত উঠে মরবা তোমরা, ধনুষ টঙ্কার হবে। কলসি তো বার করে দেননি, উল্টে সাপ সাপন্ত করেছেন। বাবু মশাইয়ের বড় মেয়েটা পোয়াতি ছিল, বাড়িতেই ছিল। সেই দিনই রাতে তার প্রচন্ড যন্ত্রণা ওঠে। হাসপাতালে নিয়ে যেতে যেতেই ধনুষ টঙ্কারে তার শরীরটা বেঁকে যায়। শুধু বেঁকেই যায় না, মুখ দিয়ে অনবরত রক্ত উঠে অন্তঃসত্ত্বা মেয়েটি মারা যায়। গ্রামের লোক বেশ ভয় পায়। পেটে বাচ্চা সমেতই মেয়েটা কেমন ধনুকের মতো বেঁকে গিয়েছে, মরেও গিয়েছে। বাবলুর মার মুখের সাপ সাপন্ত সেই থেকে পাড়ায় বেশ ভীতি সন্ত্রস্ত পরিবেশের সৃষ্টি করেছে। কাজেই এই মহিলা যদি কারো বাড়ি থেকে কিছু চুরিও করে, তাকে ধরাটা বেশ কঠিন কাজ। রাতে বাবলু, বাবলুর বাবা এবং অন্যান্য ভাই বোনরা সবাই একসাথে খেতে বসেছে। প্রত্যেকটা ঘরই মাটির, আলাদা আলাদা ছোট্ট ছোট্ট খুপড়ি মতো। সেখানে আলাদা চৌকি রয়েছে সব কটা বাচ্চা কাচ্চার। শ্যামলের মায়ের থেকে বাবলুর মা বয়সে বেশ খানিকটা বড়, তাই তার সন্তানগুলো বেশ বড় বড়। সবকটাই শেয়ানা হয়েছে। বাবলু বড় সন্তান। সব থেকে মাছের বড় পিসটা বাবলু খাচ্ছে বসে বসে।
এবং সব থেকে ছোট পিস খাওয়া ছোট্ট বোনটা তাকিয়ে রয়েছে ভাইয়ের পাতের দিকে। ওমা, আমাকে একটু মাছ দাও না, ছোট বোনটা বলে। মাছ নিবি? দাঁড়া দিচ্ছি। নিজের কাছ থেকে একটুখানি ভেঙে ছোট বোনকে মাছ আগিয়ে দেয় মা। তখনই বাবলুর চোখটা পড়ে। বাহ, গলার হারটা তো বেশ ভালো। তো এটা কার কাছ থেকে ঝাড়লে শুনি? আস্তে বল, লোকে শুনতে পাবে। মা, তোমার এই ঝাড়া অভ্যাস যদি না যায় না, তোমার জন্যই কোনদিন গ্রাম ছেড়ে যেতে হবে। মানছি তুমি স্বীকার করো না, চিৎকার চেঁচামেচি করে এমন একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি করো যে তোমাকে দোষারোপ করতে আসে সেই শালা দোষী হয়ে যায়। কিন্তু কোন দিন পালে এমন বাঘ পড়বে মা, তোমার কথা সেই দিন কিন্তু কেউ বিশ্বাস করবে না। অমন দিন আমার অনেক দেখা আছে বাবা, তুই চুপ কর দেখি। সবাই ভালো থাকবে আর আমার বুঝি একটু ভালো না থাকাতে দোষ? আমি বুঝি থাকতে পারি না? সে তুমি অবশ্যই থাকতে পারো, কিন্তু নিজের সামর্থ্য যতটুকু কুলায় তার মধ্যে থাকলে কি হয় না? তুমি চুপ করো বাপু, রোগ হয়ে পড়ে রয়েছ। বাড়িতে সংসারে এক পয়সা ইনকাম নেই, কি করে যে আমি এতগুলো পেট চালাই আমিই বুঝতে পারি। ভাতের নেওয়ার বেলায় তো ভাত নিয়েই যাও, খাবার বেলায় তো পেট ঠুসে গিলেই যাও। তা আমি তো বলেছি একবেলা খাবো, আরেকবেলা মুড়ি খাবো, তাও নিজের সংসারে এমন খোটা শুনতে কারো ভালো লাগে না। আহ বাবা, তুমি কেন মায়ের ওপর রাগ করছো? আমি তো বলছি নাকি, আর আমি যতদিন আছি ততদিন তোমাদের ভাতের চিন্তা করতে হবে না। কিন্তু মা, তুমি ওই হাত সাপাইটা বন্ধ করো। সেই দিনের ওই কলসি বাজারে বিক্রি করতে গিয়ে আমাকে কম হ্যাপা পোয়াতে হয়নি। বাড়ির ঠিকানা অবধি চাইছিল ওই মালিক, সে বহু কষ্টে ভুজুং ভাজুং একটা ঠিকানা দিয়ে কলসি বিক্রি করে নগদ টাকা হাতিয়ে আমি বাঁচি। ও তল্লাটে আমি আর যেতে পারি না। আর সেই দিনের শ্যামলের মায়ের সেই কানের জোড়া, ও দোকানেও আর যাওয়া যাবে না, কারণ সোনার দোকানদারওয়ালা আমাকে এবার সন্দেহ করছে। বলছে প্রতিবার তুমি হয় একটু ছেঁড়া চেনের টুকরো, না হয় একটা কানের দুল, না হয় একটুখানি নাকে, না হয় একটা পায়ের নুপুর একটা একটা করে বিক্রি করো কেন? তুমি কি ছিনতাইবাজ নাকি চোর ছাচোর? এরপরে কিন্তু বাজারেও আর মুখ দেখানোর জায়গা থাকবে না মা। চুপ করে বাবলুর মা কথাগুলো শোনে। খাওয়া দাওয়ার পর বাবলু হাত ধুয়ে উঠে যায়। মাইনে পেয়েছি আজকে, টাকাটা রেখে দাও আর হাত সাপাইটা বন্ধ করো। আমিও পারবো না আরো সব বেঁচে পড়তে খেতে। গলার হারটা কার কাছ থেকে এনেছো? কাউকে বলবি না তো? না। আর বলিস নি, শ্যামলের মা। এতখানি গয়না রে, কোথায় লুকিয়ে রাখে বল? ওই তো এক চিলতে ঘর, কি এমন আয় হয় তাতে এত গয়না? ভাগ্যিস সেদিন আমি এক মুঠো চাল ধার চাইতে গিয়েছিলুম, তখনই তো চালের বস্তার মধ্যে চকচকে দেখতে পেলুম। শুধু বললুম তোমার কলপারে রাখা ওই ফ্যানের গামলার মধ্যে কুকুরে মুখ দিয়েছে। ভাগ্যিস ছুটে গিয়েছিল, তখনই তো ওটা হাতিয়ে নিয়ে এলুম। দুটোই নিয়ে আসতুম, কিন্তু সাহসে কুলোলো না, তাই একখানা, আরেকখানা গলিয়ে নাকি শাখা বাঁধানো করবে। তাহলে বল ওতে কত সোনা ছিল? আরও আছে, সময় সুযোগ পেলে আরও নিয়ে আসবো। মা, আর আনতে যেও না। গলায় যে হারটা পড়ে আছো, শ্যামলের মা টের পেয়েছে? কথা শেষ হওয়ার আগেই শ্যামলের বাড়ি থেকে একটা কান্নার রোলের শব্দ আসে। দুপুরবেলা ভাত খাওয়ার পরে এক প্রস্ত শ্যামলের মার সাথে গল্প গুজব করা স্বভাব ছিল বাবলুর মার। ওই আর কি, চুরি করা জিনিসটা উনি কতদূর হজম করতে পারলেন সেটা একমাত্র শ্যামলের মাই বলতে পারবে। শ্যামলের মার কাছ থেকে যখন জানতে পারতেন যে চুরি করা জিনিসের সুরাহা হয়ে গিয়েছে, তখন উনি নিশ্চিন্ত হতেন। এই তো আজকে সকালেই তো যখন জানতে পারলেন যে শ্যামলের মা ধরেই নিয়েছে শ্যামলই চুরি করেছে ওই একটা কানের দুল, বাদবাকি কানের দুলটা উনি স্বর্ণকারের কাছে দিয়ে দিয়েছেন, নিশ্চিন্ত হলেন তখন। তার মানে ওনার চুরি করা জিনিস হজম করা সম্ভব হলো। চুরি করা মহাপুণ্য, যদি পেটে সহ্য করা যায়। শ্যামলের মার বাড়ি থেকে কান্নার রোল পড়তেই পাড়া প্রতিবেশী অনেকেই ছুটে গিয়েছে। ও দিদি, রাত হয়েছে, কাঁদছো কেন? বাড়িতে কারো কোনো কিছু হলো নাকি? আর কারো কি, আমার বাপের দেওয়া সোনার হারটা খুঁজে পাচ্ছি নে গো। ওতে 7 ভরি সোনা ছিল, একেবারে খাঁটি সোনা, মোটা হার, গোলাপ গোলাপ ফুল করা। আমি খুঁজে পাচ্ছি নে। ওই হার আমি রেখেছিলাম আমার বড় মেয়েটার জন্য,
ছোট মেয়ের জন্য গড়িয়ে দিতাম, কিন্তু আমি যে কি করলাম। সকলে বকাবকি করছে, বলছে আমার নাকি গয়না বের করে অমন করে পরিষ্কার করার স্বভাব না যাওয়া পর্যন্ত হে নাকি কোনোদিন ঠিক হবে না। আমি কি করব বলো দেখি? বাড়িতে অভাব, ছেলেপুলের কাছে হেটুকু লুকিয়ে রাখা আমার কাজ। বিপদের সময় সোনার গয়নাই তো কাজে লাগে। তা তো ঠিকই, তুমি তো সকালেও দেখছিলে গো। ও শ্যামলের মা, সকালেও তো তুমি দেখছিলে। বলতে বলতে বাবলুর মা ঢোকে। গলার কাছে কাপড়টা বেশ সুন্দর করে জড়ানো, সেখানে চকচকে ওই গোলাপ হারটা যাতে কারো চোখে না পড়ে তারই বন্দোবস্ত। এদিকে এ পাড়া ও পাড়া সকল পাড়া থেকেই মেয়ে বউরা ছুটে এসেছে। পাঁচুর বউটাও রয়েছে, নতুন বিয়ে করা বউ পাঁচুর। টাস টাস করে কথা বলে, একেবারে মুখের ওপরে সোজা সাপটা বুলি বলে দেয়, কোনো লজ্জা শরম রাখে না। সে বলল, ও বা কাকি, কাকি সকালবেলা নাইতে গিয়েছিলাম, তোমার গলার হারটা একটু দেখাও দেখি। আমার গলার হার? মরণ, ও কি সোনার নাকি? আমি সোনা কোথা দিয়ে পাবো বল দেখি? তাছাড়া সংসারে এত অভাব, গয়না তো আছে আমাদের শ্যামলের মার। শ্যামলের মা ঘুরে তাকালো বাবলুর মার দিকে। ও দিদি বলো, তোমায় আমি দেখাইনি বলো? আজকেই তো বের করেছিলাম সোনার হারটা। তোমাকে বললাম এগুলো সব মাঝে মধ্যেই আমি গুছিয়ে গুছিয়ে গুনে গুনে রাখি। এই রাত্রেবেলা মেয়ে আসার পরে গুনতে বসেছিলাম, দুপুরের সময় পাইনি। দেখলাম বেলা বয়ে গিয়েছে। পুঁটি মাছ ছাড়াতে ছাড়াতে সূর্যি মাথায় উঠল। তাড়াতাড়ি নিয়ে খেয়ে কোনো রকমে আলতা সিঁদুর পরে বৃহস্পতিবার ঘট পাততে বসলুম। ঘট পেতে পাঁচালি পড়লাম। এই মেয়ে বলল তার পরীক্ষা। রাত্রেবেলা খেয়ে দিয়ে মেয়েকে বললাম, চল মা আমাকে একটু সাহায্য কর দেখি, ওগুলো একটু সরিয়ে রাখি। যেই গুনতে বসেছি অমনি এই যে 5 নম্বরে লেখা ছিল, খুঁজে পাচ্ছি নে, এই দেখো। এইবার তো পাড়ার সকলেই দেখতে পেল প্রচুর গয়না আছে শ্যামলের মার। এক একজন বলল, এইভাবে এত দামি জিনিস বাড়িতে রাখা কিন্তু ঠিক নয় বৌমা, তুমি ব্যাংকের লকারে রাখো। ব্যাংকের লকারের কথা মানলে তো আপনার ভাই দাদা, তিনি বলেন ব্যাংকের লকারে জিনিস রাখলে নাকি আরো খোয়া যাবে, ও নাকি পাওয়াই যাবে না। কে বলেছে? শ্যামলের বাবা, তুমি আমার সাথেই কালকে একবার ব্যাংকে যেও, একটা অ্যাকাউন্ট খোলো, আর এসব টাকা পয়সা গয়না যা কিছু বারবারন্ত সব ওখানে রেখে এসো, সেফ থাকবে। বরং এখানেই তো এমনিতেই তোমার পাকা বাড়ি নয়, কোন সময় শীত কেটে চোর ঢুকে যতটুকু আছে সবটুকুই নিয়ে যাবে, তখন তো কিছুই পাবে না। শ্যামলের মা, বাবু মশাই কিন্তু কথাটা ভুল বলেননি। তুমি বরং ওই লকারেই রেখে এসো। একেই তোমার যা সোনার গয়না, তা যদি একবার চুরি হয়ে যায়, মেয়ে মানুষ তো ভাই, আমি বুঝি ওই গয়নার দরদ কত থাকতে পারে। বাবু মশাই ঘুরে তাকালেন বাবলুর মায়ের দিকে। উনি জানতেন বাবলুর মায়ের জিহ্বার মধ্যে যেন ভয়ঙ্কর কোনো শয়তানি বাস করে। উনি কিছুক্ষণ পর সেই স্থান পরিত্যাগ করলেন। এদিকে একে একে সকলেই যে যার বাড়ি চলে গেছে, কিন্তু শ্যামলের মায়ের মন খুব খারাপ। শ্যামলের বাবা কিছুক্ষণ আগেই শ্যামলকে উদম পেদান পেদিয়েছেন, তবুও ছেলের পেট থেকে কথা বার করতে পারলেন না। শ্যামল কাঁদতে কাঁদতে বলেছে, আমি গয়না নিইনি বাবা, আমি চুরি চাচড়ামি করি, তোমার সিন্ধুকের টাকা মারি ঠিকই, কিন্তু মায়ের গয়নায় আমি হাত দিইনি বাবা, মায়েরই বলছি, বিশেষ করে মায়ের দিব্যি। এরপরে আরো মার জোটে কপালে। রাগ করে শ্যামলটা রাতে আর বাড়ি ফিরল না। একেই তো গয়না পাওয়া যায়নি, তার উপরে ছেলে না খেয়ে চলে গেছে। শ্যামলের মায়ের চোখে ঘুম আসে না। মেয়েগুলো ঘুমোচ্ছে, স্বামীও ঘুমোচ্ছে। গয়নার চিন্তার থেকে এখন ছেলের চিন্তা বেশি। মা এক বাবার কথা বলেছিলেন, ওনার কাছে গিয়ে বোধহয় একটু হাত টাত দেখাতে হবে। সময়টা ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই একটা কানের চুরি হলো, আজ আবার অত সুন্দর হাড়খানা। এই শোক কি আর ভোলা যায় নাকি?
পরের দিন সকালবেলা, শুক্রবার। মেয়ে স্কুলে গেছে, বড় মেয়েটা গেছে সেলাই শিখতে। ছেলে আর বর কাজে বেরিয়ে যাবার পর শ্যামলকে ডেকে নিল তার মা। শোন বাবা, আমার সাথে একটুখানি ওই বাবার বাড়ি চল তো। কোন বাবা? সন্ন্যাসী বাবার বাড়ি চ, একটু গিয়ে তোর হাতটা দেখাই। তুই যে কেন এমন চোর হয়েছিস। ও মা, আমি চুরি ছাড়াছাড়ি করিনি, মায়েরই বলছি, বিশ্বাস করো আমি চুরি করিনি। বাবা আমাকে শুধু শুধু কালকে খুব কেলালো। আমাদের খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা? পান্তা আছে, খাবি? দাও, তাই দাও। অভুক্ত ছেলেকে খাইয়ে মা চোখ মুছলেন তার আঁচলে। তারপর ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন কোন এক বাবার বাড়ি। বাড়ির চাবির গোছা রেখে গিয়েছিলেন বাবলুর মায়ের কাছে। বাবা বেশ কিছুক্ষণ শ্যামলকে দেখলেন, তারপরে ওর মায়ের দিকে তাকিয়ে বললেন, তোর ছেলের মধ্যে কোনো দোষ নেই। ও চোর ছাচারামি করে ঠিকই, তোর সোনা চুরি করেনি। তোর সোনা চুরি করেছে তোর বাড়ির লোক। আমার বাড়ির লোক? এগুলো আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি। এমন লোক যে তোর বাড়িতেই রীতিমতো যাতায়াত করে। তোর বাড়ির চৌহদ্দির সীমানার মধ্যেই তার বসবাস। সে চুরি করেছে। তুই এক কাজ কর মা, তুই বাটি চালান দে। ওই বাটি যার বাড়ি যাবে সেই চোর তোর বাড়িতে ধরা পড়বে। আর শোন মা, এই কথাটা তোর বাড়ি গিয়ে সকলের কানে দিয়ে দিবি। বাবা দেখতে পেয়েছেন আসল চোর কে। সেই চোর যদি ভালোই ভালোই চুরি করা গয়না তোর বাড়ির দুয়ারে রেখে দিয়ে যায়, তবে বাবা বাটি চালান দিয়ে সত্য প্রমাণ করবেন না। অন্তত যে চুরি করেছে তার নামটা যদি গ্রামে রটে যায়, তার তো বেঁচে থাকা মুশকিল হবে। তাকে তো এক ঘরে করে দেওয়া হবে। এখানে সবাই খেটে খাওয়া মানুষ। এক ঘরে করলে কতটা যে বিপদ হবে সে সবাই বোঝে। সবাই গরিব, তাই মিলে চালে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কাজেই চুরি যাওয়া সম্পত্তি 3 দিনের মধ্যে তোর বাড়িতে যদি একা একাই হেঁটে চলে না ফিরে আসে, তবে বাটি চালানেই জানা যাবে আসল চোর কে। তবে সে তোর চৌহদ্দির মধ্যেই। বাবলুর মা মনে মনে কথাটা বললেন শ্যামলের মা। শ্যামলও তাকালো তার মায়ের দিকে, বলল, মা এক্ষুনি বাবলুকে মেরে খবরদার ও কাজটি করবি নে। তোদের যদি কাউকে সন্দেহ হয়ে থাকে তবে তার কানের সামনে গিয়ে কথাটা বারবার পার। আর এটা স্পষ্ট করে বলে দিবি, বাটি চালানে বাবা তার মুখ দেখে ফেলেছে। কে সেই ব্যক্তি? যদি সে ভালোই ভালোই গয়না রাত্রেবেলা এসে রেখে যায় তোর দুয়ারে, তবে সে বেঁচে গেল। আর যদি না রাখে তবে 3 দিন পর আমি নিজে তোর বাড়ি যাব। হোম যজ্ঞ করে সেই ব্যক্তিকে কান ধরে তোর পায়ে পড়িয়ে ক্ষমা চাইয়ে তবে ছাড়বো আমি। বাবা আপনার দক্ষিণে? কিচ্ছু লাগবে না। তুই ভালোই ভালোই তোর গয়না ফেরত পেয়ে যা। তারপর না হয় এই তোর ছোট ছেলেকে 2 ডাল ভাত খাওয়াস মা, তাহলেই হবে। নমস্কার করে শ্যামলকে সঙ্গে নিয়ে শ্যামলের মা বেরিয়ে গেল। আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে, কার কাছে বিশ্বাস করে আমার বাড়ির চাবি দিয়ে আসলাম রে বাবা। যেটুকু ছিল সেটুকুও চুরি করে দেবে না তো? শ্যামল বলে, মা আমি দৌড়িয়ে বাড়িতে যাই, গিয়ে দেখি। বাড়ি আসার পরে দেখে বাবলুর মা দুয়ারের পাশেই বসে। না, গয়নাগাটি হাতানোর পরে শ্যামলের মা টের পায় ওখান থেকে আর কোনো গয়না চুরি হয়নি। বাড়িতে এসে কথাখানা স্বামী আর বাদবাকি সন্তানদের বলতে সরস্বতী বলল, অমন করে কি আদেও তোমার গয়না তুমি ফেরত পাবে মা? এসব চালানের কথা বলে কি কোনো কাজ হবে? আমি তো ভাবছি অন্য কথা। অন্য কথা? কি ভাবছিস? বলছি বাবলুর সাথে একবার কথা বলে দেখবো নাকি মা? আম বাগানে ওর সাথে আমার প্রায় দিনই দেখা হয়। আমি তখন স্কুল থেকে ফিরি, ও তখন টিউশনি থেকে আসে। আমার দিকে এমন করে তাকায়। কিভাবে তাকিয়েছিল তোর দিকে? শ্যামলের বড়দা রেগে গিয়ে জিজ্ঞেস করে তার বোনকে,
সরস্বতী বলে, কেমন করে যেন তাকায় রে দাদা। আমার স্কুল ড্রেস পরা থাকে তো, আমার ভালো লাগে না। আমি বারবার আমার ড্রেসের বোতাম ঠিক আছে কিনা দেখি, নজরে বিষ আছে। রেগে যায় শ্যামলের বর্দা শঙ্কর। রীতিমতো এঁটো হাতেই মারার জন্যে প্রস্তুত হয়ে যায় সে বাবলুকে। তাকে শ্যামলের মা সামলায়, বলে, খবরদার অমন করিস নে, পাড়া প্রতিবেশী, আম বাগান দিয়ে তোর বোনটা একা একা যাতায়াত করে। ওরম পড়াশোনার থেকে পড়াশোনা ছাড়িয়ে দেওয়া ভালো। নিকুচি করেছে তোমার কথা। এ সংসার কার? আমার তো। আমার কথায় সব হবে। তোমাদের কারো দ্বারা বিনা পানি ঘরে এলো না। ছোট মেয়েটা পড়াশোনা করছে, তাতেও তোমাদের হুকুমবাজি। বর্দা হয়ে বোনটাকে আগলে রাখতে পারো না? বড় বোনটাও তো আমবাগান দিয়ে যাতায়াত করে, কখন কি বিপদ ঘটে যায়। যা করার বুঝে শুনে করবে, বুঝলে? বাবার কাছে যুক্তি নেয় ওরা দুইজন, ঠিক যেমন করে বাবা শিখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ সেই সন্ন্যাসী বাবা। তেমন করে এই পরদিন সকালে শ্যামলের মা, আর বলো না দিদি, গিয়েছিলাম গ্রামের ওই শেষের দিকে এক বাবা থাকে না আশ্রমে, ওনার কাছে। উনি বাটি চালান দিলেন। চালান দিয়ে দেখতে পেয়ে গেলেন আমার ঘরের সোনা কে চুরি করেছে। বলো কি? অমন করে দেখা যায় বুঝি? না দেখা গেলে উনি কি করে বললেন? উনি এও বললেন 3 দিনের মধ্যে ও গয়না হেঁটে হেঁটে আমার দুয়ারে আসবে। যদি না আসে তবে উনি আমার উঠোনে বসে যজ্ঞি করবেন, বাটে চালান দিবেন, আর সেই চালান যেদিকে মুখ করবে ওই দিকের বাড়িতেই আমার গয়না কানি আছে। আর যদি কেউ জেনে শুনেও আমার গয়না আমার দুয়ারে না রেখে যায়, তা নাকি মুখ দিয়ে রক্ত উঠে মরবে। কথাটা শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায় বাবলুর মা। ঢোক গেলে আর বলে, তুমি ও কথা বিশ্বাস করেছো নাকি? আর শ্যামলের মা, বিশ্বাস না করে উপায় আছে দিদি? অত সুন্দর জল জ্যান্ত হাড়খানা আমার গায়ে বয়ে গেল, নিজের লোক ছাড়া আর কেউ নিতে পারে না। হোক আমার পেটের ছেলে, তবু আমি তাকে শাস্তি দিয়েই ছাড়বো। এমন কেন করবে সে? হ্যাঁ, কেন করবে? তার বাবা আমার বুঝি শিক্ষে নেই? খেটে খাবে, তাও চুরি ছাত্র আমি কেন করবে? এই দেখো না, আমার শ্যামলকেই দেখো, আর আমার বাদবাকি ছেলে মেয়েগুলোকে দেখো, সবাই কিন্তু খেতে খেতে চায়। আমার শ্যামলের যে কার রক্ত বইতে শরীরে, আমার পেটে অমন অমন চোর বেটা জন্মাবে? সরস্বতী, দাঁড়া। ও কি বাবলুদা, তুমি আমার পেছন পেছনে এলে? তোর সাথে একটা কথা ছিল। কি কথা? দেখো, তুমি কিন্তু এভাবে আমার পিছু করবে না, আমার আমার কিন্তু খুব ভয় লাগে। তোর আমাকে কিসের ভয়? ভয় লাগবে না? তুমি তুমি আমার স্কার্টের ফাঁকে দিয়ে এমনভাবে তাকাও। ইস সরস্বতী, শোন, আমি ওভাবে তাকাতে চাইনি। শোন, খুব একটা দরকারি কথা ছিল। সরস্বতী, সরস্বতী দেখ। বাবলু প্রায় তাড়া করে সরস্বতীকে। সরস্বতীর স্কুল সবে ছুটি হয়েছে। আজ যেন সন্ধেটা তাড়াতাড়ি নেমেছে। আজ নিয়ে 2 দিন এখনো পর্যন্ত শ্যামলের মায়ের গয়নার হদিশ পাওয়া যায়নি। যাবে কি করে? শ্যামলের মায়ের গয়না বাবলুর মা যেদিন চুরি করে নিয়েছিল, সেই দিন গলায় দিয়ে পরের দিনই বাবলুর মারফত সেটা সোনার দোকানে দিয়ে আসে। ওই গয়না গলিয়ে এতদিনে নতুন গয়না হয়ে গেছে হয়তো, না হলে বিক্রির টাকা কবে নিয়ে চলে এসেছে বাবলু। আর সেই গয়না কিনা বাটি চালানে এখন জানা যাবে কার বাড়িতে আছে। যার বাড়ি আছে সে যদি আবার না দিয়ে যায়, তবে মুখ দিয়ে রক্ত উঠে মরবে। বাবলুর মা রীতিমতো ত্রাসে। বাড়িতে বাবলুকে বলার পরে সে খুব বকাবকি করেছে। বাদবাকি ছেলে মেয়েগুলো তারা ভ্যাবলার মতো তাকিয়ে থাকলেও এটা বুঝতে পারছে যে একটা বিপদ ওদের পরিবারে আছে। তোমাকে পই পই করে বারণ করেছিলাম মা। আমার ইনকামে কি তোমার পেট ভরছিল না? নে, তোর মাকে এবার বোঝা। যার দোকানে দিয়ে এসেছিস তার দোকানে খোঁজ কর। যদি সে না গলিয়ে থাকে তাহলে হ্যাঁ, গলাবে না। আমি নগদ টাকা নিয়ে নিয়েছি হাতে, আর তোমরা বলছো গলাবে না। তাহলে এবার কি হবে? ওই চালানে যদি জানতে পারা যায় যে আমি চুরি করেছি, ওরা আমাদের এক ঘরে করে দেবে রে বাবা। গ্রামে মুখ দেখানোর জায়গা থাকবে না।
তোদের মান সম্মান সেসবের চিন্তা যদি তুমি করতে তবে তুমি লোকের জিনিস চুরি করতে না। তোমাকে ভরসা করে একজন দেখাতে গেল আর তুমি আস্তে করে তার পাশাটা। বাবা কি হচ্ছে, কি বলবো তোর মাকে বল। তোর মাকে এখন লক্ষ্মীর আসনে বসিয়ে আমার চরণে চুমু খেতে ইচ্ছে করছে। বাবা রাগ করলে কি হবে, মাথা ঠান্ডা রাখে বাবলু। সে তার মাকে বলে, কি বলেছিল? মুখ দিয়ে রক্ত উঠে, তাই তো? একটা ব্যবস্থা তো মা করতেই হবে। কি করবি বাবা, যেভাবেই হোক তুই এবারটা আমায় বাঁচিয়ে নে। দেখ আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। মা, ওইরকম গা ছুঁয়ে তুমি আর কথা দিও না। এই নিয়ে যে কতবার আমার গা তুমি ছুলে। ভাগ্যিস যমরাজের চোখে এখনো পড়িনি, না হলে লিস্টে অনেক আগে আমার নাম উঠে গেছে। এরকম করে বলিস না বাবা, তোরা আমার বেঁচে থাকার ধন। আমি কি করব? কারো ভালো দেখলেই আমার জিভটা যেমন সুরসুর করে, তেমন হাতটাও সুরসুর করে। গয়না দেখলেই মনে হয় সব কিছু চুরি করে এনে নিজে পড়ে বসে থাকি। আর কারো বাড়িতে কোনো ভালো সংবাদ পেলে তখন মনে হয় কিভাবে তাকে সাপ সাপন্ত দিয়ে তার ওই সমস্ত সুখগুলোকে নিজে গ্রাস করব। মা, তোমার স্বভাব দেখে মনে হচ্ছে তুমি আজ তো একটা ডাইনি। তুই আমাকে ডাইনি বলতে পারলি? যাই হোক, তুই তো বলেছিস, তাতে কিছু হবে না। বাবা, আমায় এবারের মতো বাঁচিয়ে নে বাপ। আমি তোকে কথা দিচ্ছি, আর চুরি করব না। এই আমি আমার কান মুললাম, দেখ এই নাকে খড়ি দেবো, তাও ভালো আমি আর চুরি করব না। দাঁড়া সরস্বতী, সরস্বতী শোন। রাস্তার মাঝখানে সরস্বতী ছুটে যাচ্ছে। আমবাগানটা যেন শেষই হচ্ছে না। বাবলু তাকে জোর করে দাঁড় করায়। সরস্বতী ভয় পায়। বাবলু বলে, দেখ তোর সাথে জাস্ট একটা কথা বলবো, বলি আমি তোর পথের সামনে দিয়ে সরে যাব। তুই শুধু একবার গিয়ে বলবি। কি বলবো বলো? তুমি ছাড়ো, রাস্তা ছাড়ো। দেখ সরস্বতী শোন, তুই শুধু গিয়ে একবার বলবি। কি বলবো? গিয়ে বলবি গয়নাটা তুই চুরি করেছিস। না, আমি সে বলতে পারবো না। তোরা কি বলছে এগুলো? আমি কেন চুরি করবো আমার মায়ের গয়না? আমি নিজে গুনে। তুই গুনে রেখেছিস তো? দাঁড়া। বাবলু নিজের মানি ব্যাগ বার করে, সেখান থেকে একটা লাইলনের দড়ি বার করে এবং সেই দড়িটা এক টানে হ্যাচকা মেরেই সরস্বতীকে কাছে টেনে ওর গলায় ফাঁস লাগিয়ে দেয়। শুধু তাই নয়, লাইলনের দড়িটা চেপে বসে সরস্বতীর গলার একদম ভেতর দিকে এবং সূক্ষ্ম করে সেটা চিরে দিয়ে যায় গলার সেই সূক্ষ্ম নাড়িগুলো। সরস্বতীর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। চোখের মণি ফেটেও যেন রক্ত বেরোবে। ওর সাদা রঙের জামাটা ততক্ষণে রক্তে ভিজে গিয়েছে। শেষ দমটা পড়বা পর্যন্ত ছটপট করতে থাকে সরস্বতী। তারপর ধূপ করে পড়ে যায় সে আমবাগানের ভেতর। সরস্বতী মৃত্যু যন্ত্রণায় তখনও ছটপট করছে। শেষ মুহূর্তেও হয়তো জীবিত থাকতো ঠিক তখনই ওর রক্তে ভিজে যাওয়া শার্টের সব কটা বোতাম এক হ্যাঁচকায় টান মেরে ছিঁড়ে ফেলে বাবলু। ওর স্কার্ট টান মেরে ছিঁড়ে ওর প্যান্টির হালকা বাঁধনটা খুলে ওকে ইচ্ছে মতো ধর্ষণ করে। শুধু তাই নয়, ওর মুখ থেকে রক্ত এবং ওর মাতৃদাঁত থেকে যতক্ষণ না রক্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে নির্মমভাবে ধর্ষণ করে। ওর গলা চিরে, বুক চিরে, শরীরের সমস্ত জায়গা ক্ষতবিক্ষত করে দেয়। তারপরে আম বাগানের ভেতরে একটা লাল ওড়নায় ওকে ঝুলিয়ে দিয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে আসে বাবলু। পরের দিন পুলিশ এসেছে। সারা রাত সরস্বতীর খোঁজ হয়েছে, কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আম বাগানে যারা আম কুড়োতে যায় সেই চাষিরা সরস্বতীকে আবিষ্কার করে। বাড়িতে কান্নাকাটি পড়েছে। সব থেকে আশ্চর্যের বিষয়, সরস্বতীর হাতে তখন ধরা ছিল ওর মায়ের হারিয়ে যাওয়া গোলাপ ফুলের সেই সোনার হার। নাও, গলার হার তো পেলে শ্যামলের মা। তোমার মেয়ে সরস্বতী কিনা চোর, নিয়ে সহ্য করতে পারেনি, কিন্তু ওই 3 দিনের মধ্যে মুখ দিয়ে রক্ত উঠে তো মরল। দেখো দেখো, বাবার কথা সব সত্যি। ওই বাবা কোথায় থাকে আমাকে একটু জানিও তো, ওনার পায়ের চরণামৃত খাবো। শ্যামলের মা কোনো কথা বলতে পারছে না। ওর বাবা থেকে শুরু করে সকলে এতটাই শোক পেয়েছে যে ওদের বাক্য হারিয়ে গেছে।
পুলিশ এসে বডি পোস্টমর্টম করতে নিয়ে গেছে। বাবা এসেছিলেন, উনি বলেছিলেন এ কখনো হতে পারে না, কখনো হতে পারে না রে মা। আমার বলা কথা কখনো মিথ্যে হতে পারে না। এ মনুষ্য সৃষ্ট। এটা এটা কোনো ডাইনির কাজ যে তোর মেয়েকে এমনভাবে। ডাইনি, বাবা ঠিক বলেছেন, ডাইনি, কথাটা বলে উঠেছিল বাবলু। হ্যাঁ 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 শ্যামল, তোর ছোট বোনটা একটা ডাইনি। না হলে নিজের মায়ের গয়না কেউ চুরি করে? হ্যাঁ, আর ডাইনিকে তো শাস্তি শয়তানি দেবে, তাই না? হ্যাঁ, কি বলো সবাই, কি বলো? শ্যামলের মাকে এক ঘরে করে দেওয়া হয়। ওনার মেয়ে ডাইনি ছিল। উনি বাবাদের কাছে গিয়ে সকলের ক্ষতিমন্দ করবার জন্য বাটি চালান দিতেন। আর আজকে ওদের জন্যই এই গোটা গ্রামে একটা অভিশাপ নেমে এসেছে। সরস্বতীর মৃত্যুর পরে বাবু মশাইয়ের জামাই থেকে শুরু করে সকলেই এক এক করে দুর্ঘটনায় মারা যায়। এটা তো সরস্বতীর ডাইনিই করছে। কাউকে এসে সুখী থাকতে দেবে না, কাউকে দেবে না, কাউকে না। দুষ, এসব কথা কেউ বিশ্বাস করে নাকি? তুমিও না সত্যি বাবলুদা, তোমার এসব গাল গল্প গ্রামের দিকে চলে, এসব দিকে চলে না। আমার কথা তোরা বিশ্বাস করছিস না বল? এসব কথা কেউ বিশ্বাস করে? তুমিও পারো সত্যি। দেখো ছোট মামা, তুমি আমাদের বাড়ি এসেছো, এখানে থাকবে, খাবে, মজা করবে, কোনো ভয় নেই। ভাগ্যিস ওই গ্রাম তুমি ছেড়ে দিয়েছিলে। তারপরে দাদু দিদা কেউই তো আর বেঁচে নেই। গ্রামের ওই বাড়িঘরের জায়গায় তো এখন মস্ত বড় দালান উঠেছে, তাই না গো? হ্যাঁ, তা উঠেছে। তা ঝুমুর, তুই যাবি নাকি সেই গ্রামে? না, পাগল নাকি? কে যাবে ওখানে? এই গেলে কিন্তু হয়, মামার বাড়িতে খুব কিন্তু মজা হয় জানিস তো। কোন ছোটবেলায় একবার গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। মামা চলো, এবারটা না হয় ওখানে ঘুরে আসি। না না, আমি যাব না। আবার সেখানে কোন ডাইনি ফাইনি আছে শুনছিস না? ওই ডাইনিদের জন্যই তো ওই গ্রাম ত্যাগ করেছিল মামা। আরে না, মামা জমির ভালো দাম পেয়েছিল, তাই বেচে দিয়েছিল, তাই না মামা? তোরা বল, কে কে যাবি বল, আমি তাহলে সবকিছু জোগাড় যন্ত্র করে রাখবো। তো আগে থেকে সবটা বলে রাখতে হবে, আর বাড়ি ঘরও ঝাড়ফুঁক দিয়ে পরিষ্কার করতে হবে। আচ্ছা মামা, ওই শ্যামলদের কি হলো? শ্যামলরা পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। সরস্বতীর ডাইনি ওদেরকে আর থাকতে দেয়নি এই গ্রামে। কিন্তু সত্যি সত্যি হারটা তাহলে কে চুরি করলো? কেই বা নিল? আর সরস্বতীর পাশেই বা কে রেখে গেল? সত্যি যে নিয়েছিল সে মহা খচ্চর। আচ্ছা মামা, ওই সরস্বতী বলে যেই মেয়েটা মারা গেল, ওর তো কোনো দোষ ছিল না। ও সত্যি সত্যি ওই লোকটাকে শাস্তি দিতে পারতো না, খতম করতে পারতো না? ওইসব গল্পে হয়, বাস্তবে হয় না। যে মরে যায় সে কখনো আর ফিরে আসে না। যাক, অনেক রাত হয়েছে, তোরা এবার শুয়ে পড়। ছোট মামা আমাদের গল্প বলে ওনার ঘরে চলে গেলেন ঘুমোতে। আমরাও যে যার মতো চলে গেলাম। মামার কাছে রোজ রাতে গল্প না শুনলে আমাদের আবার ঘুম আসে না। রাত্রে বেশ ঠান্ডা পড়েছে। কম্বলটা গায়ে দিয়ে আমি চুপ করে শুয়ে পড়লাম। আবার তো স্বপ্ন দেখতে হবে। মামা যে গল্পটা বলল তারই স্বপ্ন দেখতে হবে। শোবার আগে গায়ে গতরে একটু ক্রিম ট্রিম মেখে শোয়া আমার ছোটবেলা থেকেই অভ্যাস। মাই করিয়েছে সেটা। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো একটু ড্রয়ারটা খুলে দেখতে। আলমারির ভেতরে ছোট্ট একটা লকার আছে, সেইখান থেকে আমার মায়ের রেখে যাওয়া সোনার হারটা বার করলাম। এই হারের মধ্যেও গোলাপ গোলাপ ডিজাইন করা। মা আমাকে মৃত্যুর আগে এটা দিয়ে গিয়েছিলেন। আমার বাদবাকি ভাই বোনের নাকি এই হারের ওপরে কোনো অধিকার থাকতে পারে না। আমি বাড়ির বড়, তাই এটা আমার। মামাই ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, তাই ছোট মামার কাছে আমি ঋণী।
গলায় হারটা আমার পরার ইচ্ছে নেই। ইচ্ছে আছে যখন বিয়ে থা হবে তখন একবারে পরে সুন্দর করে সাজবো। কিন্তু আজ ইচ্ছে হলো মামার কাছে গল্প শুনে একটু পরেই দেখি না আমাকে কেমন লাগে। গলায় হারটা পরে নিজেকে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ করে দেখি দরজার কাছে একটা ছায়া মতো পড়ল। দরজা খুলতেই দেখি ছোট মামা। মামা, কিছু বলবে? তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে? তুই ঘুমোসনি? না, এখনো ঘুমোইনি, এই তো ঘুমোবো। এসো না, ভেতরে এসো। এটা সেই হারটা না? হ্যাঁ, এটা মা মৃত্যুর আগে আমায় দিয়ে গিয়েছিল। সুন্দর না? ভীষণ সুন্দর। শুয়ে পড়। আর সব আলমারি টালমারি খোলা রেখে এখন তুই বলে ছোট মামা চুপ হয়ে গেলেন। কি দেখছো মামা হাঁ করে? মামা, কি দেখছো? ছোট মামা তাকিয়ে রয়েছে তার একমাত্র ভাগ্নি মন্দিরার দিকে। মন্দিরার মাথার চুলগুলো হঠাৎ করে কেমন যেন বিভৎস বড় হয়ে গেছে। হাতের নখগুলো ডাইনিদের মতো আকার ধারণ করেছে। দাঁতগুলো বেরিয়ে যেন মামার দিকে তাকিয়ে খিঁচাচ্ছে সেইগুলো। দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে বাবলু ওরফে ছোট মামার। গ্রাম ছেড়ে ওরা চলে এসেছিল শ্যামলদের একঘরে করে দেওয়ার পর। কিন্তু পুরুত বাবার মানে সন্ন্যাসী বাবার সেই অভিশাপ বিফলে যায়নি। কিন্তু এখানে আসার পরপরই একে একে ওলা ওটোয় বাড়ির সকলে মরে। কিভাবে যেন শতপাপ করেও বাবলুর জীবনটা বেঁচে যায়। একমাত্র বড় বোনের ঘরে এই মেয়েটা বেঁচে গিয়েছিল। বড় বোনের বিয়ে হয়েছিল অনেক বছর আগে। রোগে ভুগত সব সময়। এই মেয়েটাকে আগলেই বাবলু বড় করে। বাদবাকি যে ভাই বোনগুলো সব কটাই কুড়িয়ে পাওয়া ধন। তাদেরকে নিয়েই ছোট মামার এই আবাস। একমাত্র এই সোনার হারটাই জীবিত ছিল কাউকে উপহার দেবার মতো। কিন্তু সেই হারের মধ্যে এখন বাবলু স্পষ্ট দেখতে পাচ্ছে ডাইনির বসবাস, সরস্বতীর হাত। দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। সামনে একটু একটু করে এগিয়ে আসে মন্দিরা। মামার দিকে তাকিয়ে ভাগ্নির এমন দৃষ্টি সত্যিই ভয়ঙ্কর একটা বিষয়। সে বাবলুর গলার কাছে নিজের ঠোঁট এনে সজোরে একটা কামড় বসায়। চিৎকার করে ওঠে বাবলু ভয়ে। মন্দিরা মানে সরস্বতী বলে ওঠে, বলেছিলাম না এই হার আমার মায়ের আমি চুরি করিনি। জোর করে আমার মৃত্যুর পর আমার হাতে এই হাড়ের একটা টুকরো ধরিয়ে পার পাবি ভেবেছিলি? বাপ কখনো বাপকে ছাড়ে না রে। আর আজকে তোকে ছাড়বো না আমি। চক্র গুনে দেখ, এই হার তোরই বংশের কাছে ফিরে এসেছে। এখন আমার হাতে তুই মরবি। আর এবারও লোকে জানবে ডাইনি মেরেছে, ডাইনি মেরেছে। ডাইনি যাকে তুই সৃষ্টি করেছিলি সেই তোকে মেরেছে নিজের হাতে। আমায় আবার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। অনেক ক্ষমা চেয়েছিলাম সেই দিন আমিও, তুই আমাকে ছাড়িসনি। আজ তোর মুক্তি নেই, আজ তোর মুক্তি নেই বলে একটা বিকট চিৎকার দিয়ে ওঠে মন্দিরা। মামার গলার ভেতর থেকে সমস্ত রক্ত নালী শুষে নিয়ে চুষে খেতে থাকে তার শরীরের শেষ রক্তবিন্দুটুকু। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।